বন্ধুরা, একটা বড় বিমানের ওজন 3 থেকে 3.5 লক্ষ কেজি পর্যন্ত হয়, যেটা প্রায় 35টা বাসের সমান। আর এই এতটা ওজন নিয়ে বিমানটি আকাশপথে প্রায় 800 থেকে 1000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলতে পারে। অথবা একটা যুদ্ধ বিমান 12-13 হাজার কেজি ওজন নিয়ে 3 থেকে 3500 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলতে পারে। ভেবে দেখুন একবার, এই গতিটা সব থেকে দ্রুতগামী বাইক নিনজা H2R এর প্রায় 9 গুণ বেশি। এই প্লেন এতটা ওজন নিয়ে এতটা গতিতে যাওয়ার শক্তিটা পায় যেখান থেকে, সেটা হলো জেট ইঞ্জিন। এই জেট ইঞ্জিন প্রায় সমস্ত রকমের এরোপ্লেন, হেলিকপ্টার, কিছু কিছু ক্রুজার মিসাইল, এমনকি স্পিড রেকর্ড করার জন্য মাটিতে চলা কিছু যানবাহনে ওই জেট ইঞ্জিন ব্যবহার করা হয়। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই শক্তিশালী জেট ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে সেই ব্যাপারে একদম সহজভাবে জানার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। বন্ধুরা, এই জেট ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আপনাকে এটা বুঝতে হবে যে এই জেট ইঞ্জিনের জেট শব্দটার অর্থটা কি। এই জেট শব্দটার আসল মানে হলো কোনো জিনিসকে প্রবল জোরে নিক্ষেপ করা। সেটা কোনো তরল পদার্থ হতে পারে, যেমন জল, তেল ইত্যাদি, অথবা বাতাস বা কোনো গ্যাস হতে পারে, আবার আগুনও হতে পারে। এগুলোকে কোনো মেশিনের দ্বারায় বা কোনো প্রকারে কোনো সরু মুখ দিয়ে যখন প্রবল জোরে নিক্ষেপ করা হবে, মানে বাইরে বার করা হবে, তখন তাকে বলা হবে জেট। আর এইভাবে কোনো তরল পদার্থকে, বাতাসকে বা আগুনকে কোনো সরু মুখ দিয়ে প্রচণ্ড শক্তি দিয়ে প্রবল গতিতে নিক্ষেপ করলে ঠিক তার বিপরীতেও সমান পরিমাণ শক্তি তৈরি হয়, যেটাকে জেট থ্রাস্ট বলা হয়। যেমন ধরুন, এই পাইপটা দিয়ে যদি এইদিকে সজোরে জল বার হয়, তাহলে পাইপটা নিজে সেই জলের বিপরীতে মানে উল্টো দিকে ছুটতে চাইবে। জলটা ঠিক যত জোরে বার করা হবে, পাইপটা ঠিক তার উল্টো দিকে তত জোরেই ছুটতে চাইবে। তাই এখানে ওই পাইপ দিয়ে জলটা সজোরে বার হওয়াটা হয়ে গেল জেট, আর এই পাইপটা জলের উল্টো দিকে ছুটতে যাওয়ার শক্তিটা হয়ে গেল জেট থ্রাস্ট। এখানে নিউটনের তৃতীয় সূত্র কাজ করছে। যেমনটা নিউটনের তৃতীয় সূত্রতে বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়া বলের বিপরীত দিকে সমান পরিমাণ প্রতিক্রিয়া বল তৈরি হয়। মানে এই পাইপ থেকে জলটা বার হওয়াটা, মানে যেটাকে আমি জেট বললাম, সেটা হয়ে গেল ক্রিয়া বল, আর তার বিপরীত দিকে পাইপটা ছুটতে যাওয়াটা, যেটাকে আমি জেট থ্রাস্ট বললাম, সেটা হয়ে গেল প্রতিক্রিয়া বল। তাই নিউটন বলেছেন যে এই শক্তি দুটো সমান হবে, মানে যত জোরে জলটা বার হবে, পাইপটাও ঠিক তত জোরেই পিছনের দিকে ছুটতে চাইবে। ঠিক এই পদ্ধতিটা জলের বদলে বাতাস দিলেও সেম ঘটনা ঘটবে। মানে কোনো মেশিন যদি এরকম জলের বদলে সজোরে বাতাস নিক্ষেপ করে, সেখানেও এইরকম জেট এবং তার বিপরীতে জেট থ্রাস্ট তৈরি হবে। আর এই এরোপ্লেনে লাগানো জেট ইঞ্জিন ঠিক এই কাজটাই করে। এই জেট ইঞ্জিন সামনে থেকে প্রচুর পরিমাণে বাতাস নিয়ে পিছন দিকে সজোরে ছুড়ে দেয়, যার ফলে পিছন দিকে বাতাস ছড়াটা জেট তৈরি হয়, আর তার বিপরীতে জেট থ্রাস্ট তৈরি হয়। আর সেই থ্রাস্টটাকে ব্যবহার করে এরোপ্লেন বাতাসের সামনের দিকে এগোতে পারে। এটার একটা সহজ উদাহরণ দিলে, আপনি যদি একটা বেলুনের মধ্যে হাওয়া ভরে মুখ না বেঁধে ছেড়ে দেন, তাহলে দেখবেন বেলুনটা হাওয়া বার করতে করতে সামনের দিকে ছুটে যাবে। ঠিক এই বেলুনের মতো এরোপ্লেনের জেট ইঞ্জিনেও ঠিক এই ঘটনাটাই ঘটে। আশা করি বুঝতে পেরেছেন এবার যে জেট কি এবং জেট থ্রাস্টটা কি। তাই এবারে দেখা যাক প্লেন বা হেলিকপ্টারের ইঞ্জিনের ভিতরে এই কাজটা কিভাবে করে। কমার্শিয়াল প্লেন, হেলিকপ্টার, ফাইটার প্লেন ইত্যাদি মিলিয়ে প্রধানত 6 প্রকারের জেট ইঞ্জিন ব্যবহার করা হয়, যেগুলি হলো যথাক্রমে টার্বোজেট, টার্বোপ্রোপ, টার্বোফ্যান, টার্বোসাফট, র্যামজেট এবং স্ক্র্যামজেট। এখানে এই র্যামজেট এবং স্ক্র্যামজেটের ভিতরে কোনো মুভিং পার্টস, মানে কোনো চলমান যন্ত্র থাকে না, আর এগুলো সরাসরি নিজে নিজে চলতে পারে না। এগুলোকে চালনা করার জন্য অন্য জেট ইঞ্জিন বা রকেট ফিউলের সাহায্য নিতে হয়। তাই এই ভিডিওতে আমি এদের কথা বলবো না, এদের নিয়ে আমি একটা অন্য ভিডিও বানানোর চেষ্টা করব। এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে, টার্বোপ্রোপ, টার্বোফ্যান, টার্বোসাফট, এগুলো আলাদা আলাদা টাইপের জেট ইঞ্জিন, কিন্তু এদের মধ্যে একটা কমন ওয়ার্ড পাবেন, সেটা হলো টার্বো, মানে যার পুরো অর্থ হলো টারবাইন। আসলে এখানে টার্বোপ্রোপের প্রোপ বাদ দিলে, টার্বোফ্যানের ফ্যান বাদ দিলে যেটা হয়, সেটা হলো গ্যাস টারবাইন ইঞ্জিন। আপনাদের এগুলো শুনে এখন মাথা গুলিয়ে যেতে পারে যে প্রথমে বললাম জেট ইঞ্জিন, তার উপরে এতগুলোর নাম বললাম, তার উপরে এখন বলছি গ্যাস টারবাইন ইঞ্জিন, মানে কখনকার কি বলা হচ্ছে বোঝা কঠিন হয়ে যায়। তাই একটু ক্লিয়ার করে বলি। দেখুন, এরোপ্লেনে কোনো ইঞ্জিন লাগালে সেখানে সেই ইঞ্জিনের কি করতে হবে, সেখানে এমন দরকার যে এরোপ্লেনটাকে যাতে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে পারে। আর যদি হেলিকপ্টারে কোনো ইঞ্জিন লাগানো হয়, সেখানে কি করতে হবে, সেখানে ইঞ্জিনের কাজ হবে এরোপ্লেনের মতো হেলিকপ্টারটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়া নয়, হেলিকপ্টারের পাখাটাকে জোরে ঘোরানো। তাই এই এরোপ্লেন এবং হেলিকপ্টারে একই ইঞ্জিনই ব্যবহার করা হয়, মানে একই পদ্ধতিতেই কাজ করে, কিন্তু একই ইঞ্জিনকে দু জায়গায় গিয়ে যেহেতু আলাদা আলাদা কাজ করতে হচ্ছে, তাই তাদের ডিজাইনের একটু পার্থক্য করতে হয়। আর এই ডিজাইনের পার্থক্যর জন্যই এর নামটা বদলে যায়, যেমন টার্বোফ্যান, টার্বোসাফট, টার্বোপ্রোপ ইত্যাদি। আর এই সব ইঞ্জিনগুলোই যেহেতু জেট এবং জেট থ্রাস্ট তৈরি করে, তাই সব ইঞ্জিনগুলোকে একত্রিতভাবে জেট ইঞ্জিন বলা হয়।
তাই এখানে হয়তো আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে এই র্যামজেট এবং স্ক্র্যামজেটকে জেট ইঞ্জিন তো বলা হয়, কিন্তু এটাকে গ্যাস টারবাইন ইঞ্জিন বলা হয় না, কারণ এই ইঞ্জিনগুলোর ভিতরে কোনো টারবাইন মানে কোনো ঘোড়ার মতো ব্লেড নেই। কিন্তু তবুও এগুলো জেট থ্রাস্ট তৈরি করতে পারে বলে জেট ইঞ্জিন তো বলা হয়, কিন্তু গ্যাস টারবাইন জেট ইঞ্জিন বলা হয় না। তো যাই হোক, এই এরোপ্লেন হেলিকপ্টারে ব্যবহৃত যে 4 প্রকারের গ্যাস টারবাইন জেট ইঞ্জিনের কথা বললাম, এই একটা ভিডিওতে তো আর সবগুলোর ডিজাইন নিয়ে কথা বলা সম্ভব নয়। তাই এর মধ্যে সবথেকে কমন এবং সবথেকে বেশি প্লেনে ব্যবহৃত জেট ইঞ্জিনটা নিয়েই কথা বলবো, যেটা হলো টার্বো ফ্যান। ছবিতে দেখতে পাচ্ছেন এটাই হলো একটা টার্বো ফ্যান ইঞ্জিন। এখানে সামনের দিকে একটা বড় ফ্যান লাগানো থাকে, তারপরে ছোট ছোট ব্লেড বা ফ্যান যা ইচ্ছা বলতে পারেন, সেগুলো একটার পর একটা এইভাবে করতে করতে কয়েক স্টেজে সাজানো থাকে, আর যেগুলো সামনের দিক থেকে মাঝখানের দিক যেতে যেতে আস্তে আস্তে ছোট হয়ে যায়। ঠিক তারপরে একটা কম্বাসান চেম্বার থাকে যেখানে আগুন জ্বলে, এবং তারপরে আবার কয়েক স্টেজ পর্যন্ত ওইরকম ব্লেড সাজানো থাকে। তাই এই ইঞ্জিনটাকে আপনি প্রধান 4টে ভাগে ভাগ করতে পারেন। প্রথমে হয়ে গেল বড় একটা ফ্যান, তারপরে এখান থেকে এইটুকুনি এরিয়াকে বলা হয় কম্প্রেসর। তারপরে এখানে যেহেতু আগুন জ্বলে তাই এই জায়গাটাকে বলা হয় কম্বাসান চেম্বার বা কম্বাস্টর। তারপরে কম্বাসান চেম্বারের পরে এইখান থেকে এইটুকু অংশকে বলা হয় টারবাইন। এবার ইঞ্জিন চালু হলে হয় কি, এই পাখাটা এবং ভিতরের ব্লেডগুলো সজোরে ঘোরে, আর এই ব্লেডগুলো এমনভাবে বেঁকানো থাকে যার ফলে এগুলো ঘুরলে সামনে থেকে বাতাস সজোরে ভিতর দিকে টানে। তারপরে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, প্রথম থেকে চওড়া থেকে মাঝখানের দিকে গিয়ে আস্তে আস্তে জায়গাটা অনেকটা সরু হয়ে গেছে, তাই সামনে দিয়ে বেশি বাতাস ঢুকে ওই সরু জায়গা দিয়ে পাস করতে গিয়ে বাতাস অনেকটা চেপে কম্প্রেস হয়ে যায়। ওই জন্য এই জায়গাটাকে বলা হয় কম্প্রেসর, কারণ এই জায়গাটায় বাতাস চেপে কম্প্রেস হয়। তারপরে কম্প্রেস হয়ে যাওয়ার ঠিক পরে থাকে কম্বাসান চেম্বার, আর ইঞ্জিন চলাকালীন এই কম্বাসান চেম্বারে প্রতিনিয়ত ফিউল স্প্রে হতে থাকে এবং আগুন জ্বলতে থাকে। তাই এই কম্বাসান চেম্বার পর্যন্ত এসে ওই বাতাসগুলো আগুনের সংস্পর্শে এসে প্রচণ্ড গরম হয়ে যায়, আর গরম হয়ে যাওয়ার ফলে ওই বাতাস পিছন দিয়ে দ্রুত ছুটে বার হয়ে যায়। আর ওই দ্রুত ছুটে বার হয়ে যাওয়ার সময় কম্বাসান চেম্বারের পরে থাকা ব্লেডগুলো, মানে যে অংশটাকে আমি টারবাইন বলেছিলাম, ওই টারবাইনের ব্লেডগুলোকে দ্রুত ঘুরিয়ে বার হয়। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে যে বাতাসকে গরম করে দিলে বাতাস ওই জায়গা থেকে দ্রুত ছুটে বার হয়ে যাবে কেন? দেখুন, এর পিছনে খুব সিম্পল লজিক। যেমনটা আমরা সবাই জানি যে কোনো ধাতব বস্তুকে তাপ দিয়ে গরম করলে সেটা কিছুটা আয়তনে বাড়ে, সেই রকম বাতাসকেও গরম করলে বাতাস আয়তনে বাড়ে। তাই ওই কম্বাসান চেম্বারের ওখানে যখন বাতাসের গায়ে আগুন লেগে বাতাস গরম হয়ে যাচ্ছে, তখন ভিতরে থাকা সেই বাতাসটা অনেকটা আয়তনে বেড়ে যাচ্ছে। এক তো কম্প্রেস হয়ে অনেকটা পরিমাণ বাতাস ওই ছোট্ট জায়গার ভিতরে ঢুকছে, তার উপরে তাকে গরম করে তাকে আয়তনে বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে ওই ছোট্ট জায়গার ভিতরে অতটা পরিমাণ গরম বাতাস এক মুহূর্তের জন্য থাকা সম্ভব নয়, কারণ তার থাকার জন্য আরও বড় জায়গা লাগবে। তাই তখন সেই গরম বাতাসটা যে কোনো ফাঁক দিয়ে সজোরে ছুটে বাইরে যেতে চাইবে, আর ওই বাতাসকে বাইরে যাওয়ার জন্য সাইডে তো কোনো ফাঁক থাকে না, হয় তাকে সামনে দিয়ে যেতে হবে, না হয় পিছন দিয়ে যেতে হবে। আর সামনে দিয়ে যেতে পারবে না, কারণ সামনে দিয়ে অনবরত বাতাস আসছে, তাই সে ওই পিছন দিয়েই ছুটে বার হবে। আর ওই বাতাস সজোরে ছুটে বার হওয়ার সময় যে অংশটা টারবাইন বললাম, ওখানকার ব্লেডের গায়ে গিয়ে ধাক্কা মারবে। আর এই ব্লেডগুলোর ডিজাইনটা এমনভাবে থাকে যে তার গায়ে বাতাস ধাক্কা লাগলে ব্লেড ঘুরবে, আবার যেদিকে ঘোরার কথা সেদিকেই ঘুরবে, উল্টো দিকে ঘুরবে না। আবার এই ব্লেডের ঘোরার গতিটা আরও বাড়ানোর জন্য এখানে 2 ধরনের ব্লেড ব্যবহার করা হয়। একটা সারির ব্লেডগুলো ঘোরে, আর একটা সারির ব্লেডগুলো থেমে থাকে। যেগুলো ঘোরে সেই ব্লেডগুলোকে বলা হয় রোটার, আর যেগুলো থেমে থাকে সেই ব্লেডগুলোকে বলা হয় স্টেটার। স্টেটার ব্লেডগুলো রোটার ব্লেডের ঠিক উল্টো দিকে বাঁকা থাকে, তাই এখান দিয়ে যদি সজোরে বাতাসটা বাইরের দিকে যেতে চায়, তাহলে শুধু রোটার ব্লেড থাকলে যতটা জোরে ঘুরতো, তার থেকে দেখুন এই স্টেটার ব্লেডগুলোর জন্য ঘোরার গতিটা আরও বেড়ে যাবে, কারণ বাতাসগুলো সজোরে একদম সোজা রাস্তা ধরে বাইরে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এই রোটার ব্লেড এবং স্টেটার ব্লেড মিলে তাকে সোজাসুজি বাইরে যেতে দেবে না, তাকে বাঁকিয়ে বাঁকিয়ে পাঠাবে, যার ফলে বাতাসগুলো বাইরে যাওয়ার সময় এই রোটার ব্লেড এবং স্টেটার ব্লেডের উপরে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করবে। আর যেহেতু এখানে স্টেটার ব্লেড থেমে আছে, তাই স্টেটার ব্লেডের সম্পূর্ণ চাপটাও ওই রোটার ব্লেডের গায়ে গিয়েই পড়বে, তাই রোটার ব্লেড আরও স্পিডে ঘুরবে, মানে এই টারবাইনটা আরও স্পিডে ঘুরবে। আর ওই টারবাইন ঘুরলে ওই টারবাইনের সঙ্গে যেহেতু সামনের কম্প্রেসর এবং ফ্যানটা একই রডেই সংযুক্ত আছে, তাই ওই টারবাইন ঘুরলে সামনের কম্প্রেসর এবং ফ্যানটাও ঘুরবে। আর সামনের কম্প্রেসর এবং ফ্যান ঘোরা মানে সে আবার নতুন বাতাস টেনে ভিতরে ঢোকাবে। এইভাবে এই সাইকেল চলতে থাকবে। মানে এই ইঞ্জিনের আসল যে শক্তিটা তৈরি হয় সেটা হলো এই টারবাইনে, আর সেই শক্তিতেই সামনের কম্প্রেসর এবং ফ্যানটা ঘুরতে পারে।
কিন্তু আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে এই সামনের ফ্যান এবং কম্প্রেসর ঘুরলেই তারপরে সামনে থেকে বাতাস টেনে ভিতরে ঢোকাবে, আর বাইরের বাতাস ভিতরে আসলেই তারপরে তার পথে আগুন লাগিয়ে এই টারবাইনটাকে ঘোরানো যাবে। তাই এই পিছনের টারবাইন না ঘুরলে সামনের ওই কম্প্রেসর এবং ফ্যান ঘুরবে না, আবার ওই সামনের কম্প্রেসর না ঘুরলে সামনে থেকে বাতাসও আসবে না, মানে টারবাইনও ঘুরবে না। তাহলে এখানে প্রথমে কে আগে ঘুরবে? তাই এই ইঞ্জিনও চালু করার জন্য বাইক এবং গাড়ির ইঞ্জিনের মতো প্রথমে বাইরে থেকে শক্তি দিয়ে এক দু পাক ঘুরিয়ে দিতে হয়, তারপর সেটা নিজে থেকে চলতে পারে। ওই জন্য এই ইঞ্জিনগুলোকে চালু করার সময় এক দু পাক ঘুরিয়ে দেওয়ার জন্য এরোপ্লেনের পিছনে একটা জেনারেটর লাগানো থাকে, যেটাকে অক্সিলারি পাওয়ার ইউনিট বলা হয়। এবার ইঞ্জিন চালু হয়ে গেলে ইঞ্জিনের ফিউলের মাত্রা বাড়িয়ে কমিয়ে, মানে ইঞ্জিনে আগুন জ্বলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে ইঞ্জিনের গতি বাড়ানো কমানো যায়। আর এখানে আরও একটা কথা বলি, এই ইঞ্জিনের সামনের ওই বড় ফ্যানটা বাদ দিয়ে মানে এখান থেকে এইটুকু অংশ স্বয়ংসম্পূর্ণভাবে চলতে পারে। যেমনটা আমি প্রথম দিকে বলেছিলাম যে এই ইঞ্জিনকে গ্যাস টারবাইন ইঞ্জিন বলা হয়, তার কারণটা হলো এইটা। এখান থেকে এইটুকু অংশকে বলা হয় গ্যাস টারবাইন ইঞ্জিন, আর এর সামনে ওই বড় ফ্যানটা লাগিয়ে দিলে হয়ে যায় টার্বো ফ্যান ইঞ্জিন। আবার যদি এই টার্বো ফ্যানের সামনের ওই বড় পাখাটা খুলে দিয়ে মাঝখানের ওই রডটার সাথে হেলিকপ্টারের পাখা জুড়ে দেওয়া হয়, তখন তাকে বলা হবে টার্বো শাফট ইঞ্জিন। এইভাবে এই ইঞ্জিনগুলোর নামকরণ হয়। মানে মেন এখানে যে ইঞ্জিনটা কাজ করছে তার পার্টিকুলার নাম হলো গ্যাস টারবাইন ইঞ্জিন। আর এই সব ইঞ্জিনগুলোই যেহেতু জেট থ্রাস্টের উপরে কাজ করে, তাই সব ইঞ্জিনগুলোকেই জেট ইঞ্জিনও বলা হয়। তো যাই হোক, যদি আবার এই এরোপ্লেনের টার্বো ফ্যান ইঞ্জিনে আবার ফিরে আসি, এখানে ওই সামনের বড় ফ্যানটার বেশিরভাগ বাতাসটা এই গ্যাস টারবাইনের বাইরে দিয়েই পাস করে দেওয়া হয়। মানে এখানে ওই গ্যাস টারবাইন ইঞ্জিনটা ওই বড় ফ্যানটাকে শুধু ঘোরানোর কাজে আসে। তো বন্ধুরা, আমি যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আপনি বুঝে থাকেন বা না থাকেন একটা কমেন্ট করে অবশ্যই জানান। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।